যখন আমি বলি এনসিপি জুলাইয়ের গাদ্দার, তখন ওটা বুঝে নিতে হবে যে কারণ আছে। ফেস দ্য পিপলের আর কোনো প্রোগ্রামে আমি এরকম দেখি নাই, কিন্তু আমার মনে হয় আজকে যদি কেউ একটু এই প্রোগ্রামটার পরে খাতা কলম নিয়ে বসেন তাহলে দেখবেন যে কতগুলা জায়গায় পার্সোনালি এবং নারীদেরকে আক্রমণ করা হচ্ছে এবং আমাকে শুধু জবাব দেওয়ার জন্য ব্যস্ত থাকতে হচ্ছে। দিস ইজ রিয়েলি অবজেকশনেবল। আমাকে আবার বলা হচ্ছে আমি মগজের দাস। পাকিস্তান আমল থেকে শুরু করে এখন পর্যন্ত মানে জামায়াত কখনোই একাত্তরকে আসলে ক্লারিফিকেশনের জায়গায় সবসময় একাত্তরকে বাদ দিতে চায়। 10টা-12টা জেলায় এরকম করে বোরখা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, অথবা নেকাব খুলে ফেলা হয়েছে, অথবা তাদের একদম পুরো বিএনপির লোকজন করছে। আমি একদম বলে দিচ্ছি, যশোরের ঝিকরগাছায়। কিন্তু বোরখা পরা নারীরাও যে ওনাদের কাছে সেভ না, তার প্রমাণ কিন্তু জগন্নাথ হাদিজাতুল কুবরা। এনসিপিও যেমন জামাতকে নিয়ে ডুবাবে, জামাতও এনসিপি কে নিয়ে ডুববে। আমি কোনোদিন বলি নাই আমার নারী আমার আমিরের পায়ের নিচে আমি জান্নাত খুঁজেছি। ইটস টু মাচ অবজেকশনেবল। আমি এটা অপোজ করছি। জামাত বাংলাদেশের বোঝা। আওয়ামী লীগ এবং জামাতের জুটি 90 দশকে দুর্দান্ত জুটি ছিল। জামাতের মহিলাদের জন্য যদি আপনাদের মায়া লাগে, তাদেরকে রাস্তাঘাটে হ্যারাস করা বন্ধ করেন, তাদের গায়ে হাত তোলা বন্ধ করেন। ঢাকা 4-এ একজন মহিলাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এটা বন্ধ করেন। আশ্রয় দিল কারা? জামায়াত ইসলামী। জামায়াত তো এখন ডক্টর ইউনূসের সাপোর্টে আছে। জামাত থেকে কি কেউ বলেছে যে আমি 71-কে অস্বীকার করি কিন্তু 24-কে স্বীকার করি? আমাকে একটু জানিয়েন প্লিজ। একটাই কথা বলবো যে যেই নির্বাচিত সরকার আসুক না কেন, নারী কোমলতার জায়গা, নারী কিন্তু একটি মায়ের জাত, এবং নারীর সম্মানটুকু সর্বোচ্চ রেখে, নারীকে নিরাপত্তা দিয়ে এবং নারীকে অশোভন কোনো ধরনের মন্তব্য না করে নারীর সর্বোচ্চ স্থানটাকে একটি দেশে প্রতিস্থাপন করার নামে কিন্তু আদর্শিক রাজনৈতিক দল। নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা দেওয়া হলো, এমনকি নারীরাই কিন্তু আবার রাস্তায় নেমেছেন এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করার ক্ষেত্রে। জিনিসটা কেমন যেন মনে হচ্ছে যে নারীদেরকে আপাতত নির্বাচনের জন্য ব্যবহার করছেন কিনা, এই বিষয়টি অনেকেই রেখেছেন। তো এই শোনা কথাগুলো আসলে আপনি কিভাবে মানে আপনি দেখছেন, আপনার দৃষ্টিকোণ থেকে একটু জানাবেন। ফেমিনিজম শব্দটা বললেন তো, মানে হুট করে আসলো বহুদিন পরে। আমার একটা পর্যবেক্ষণ আছে, সেটা হলো আমার এই জামায়াত বা ইসলামী আন্দোলন জাতীয় ঐক্যমত কমিশন আমি যেতাম, তো ওখানে অনেক ইসলাম ধর্মকেন্দ্রিক দলের ভাইদের দেখেছি। কোনো আপারা কোনোদিন যায় নাই। সব ভাইদের, যতগুলো ভাই নিজামে ইসলামী ছিলেন, তো ওই ভাইদেরকে আমি প্রায় অনেক দিন হয়েছে তো আমাদের কমিশনটা, তো আমি পর্যবেক্ষণ করতাম। সেটার একটা অভিজ্ঞতা আছে, একেবারে ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা। সাথে আপনি ফেমিনিজম আনলেন তো, আর কর্মসূত্রে ফেমিনিস্টদের সাথে আমার একটা ইন্টারাকশন ছিল। তা আমার এখন কনক্লুশনটা কি জানেন? আমি এই ধর্মভিত্তিক শুধু চোখ বের করে রাখা আপাদের সাথে ওয়েস্টার্ন ফেমিনিস্ট নারীবাদী আপাদের কোনো পার্থক্য আসলে পাই না। অনেস্টলি স্পিকিং, আমার কাছে ওনারা দুইজনই একই গোত্রের, একই ব্লাড গ্রুপের মানুষ, নারী। একদল হচ্ছে ইংরেজি ভাষা কেন্দ্রিক ওয়েস্টার্ন লেখাপড়া, পুঁথির বই পুস্তকের রেফারেন্সে নারীবাদী, বাংলাদেশের জমিনের সাথে সম্পর্ক নাই। আরেক দল হচ্ছে আরবি ভাষায় লেখা বা আরবি ভাষা কেন্দ্রিক, আরব সংস্কৃতি, আরবের মানুষের জীবনযাপন কেন্দ্রিক আমাদের হিজাবি আপাদের, মানে একটা আরব কেন্দ্রিক, একটা ওয়েস্ট কেন্দ্রিক। হ্যাঁ, দুই পক্ষের আপাদেরকেই আমার কাছে মনে হয় একই গোত্রের মানুষ, যাদের বাংলাদেশের জমিনের সাথে, বাংলাদেশের খেটে খাওয়া মা বোন মেয়েদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ভিনদেশী বিদেশি লাগে। আমি বুঝাতে পেরেছি কিনা জানি না, কিন্তু এটা সত্য। সেজন্য আমি বলছিলাম যে জামায়াতের আমরা নারীবাদীদেরকে সমালোচনা করি না, খোলা মনের সমালোচনা করি যে তোমরা পাশ্চাত্যের আধুনিকতাকে আমার দেশের নারীর স্বাধীনতা করো বলছি না, কিন্তু আমার জামাতের ভাইরা কি বলছেন, ওটাকে আবার পতিতা ডেকে দিচ্ছেন। হ্যাঁ, দুটাই ভুল, দুটাই খারাপ। আর এখন জুলাইয়ের এই গণঅভ্যুত্থানের পরে একটা সংস্কারের কথা বলেছিলাম আমরা, কি পরিবর্তনের কথা, তাই তো? সেটা তো ভালোর চাইতে আরো ভালো। ভালোর চাইতে তুমি তো পিছনে ফিরে যেতে বলতে পারো না আমাকে। যেই সংগ্রামটা মোল্লাতন্ত্র নিয়ে কথা হচ্ছে, যেই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে আমার মা, আমার দাদি, তার মা
সংগ্রাম করে আজকে আমরা এই জায়গাটায় এসেছি, যেখানে ছেলে মেয়েদের লেখাপড়া সমান, আমরা বৈষম্য দূর করে। সেখানে তো একটা রাজনৈতিক দলের নেতৃত্বে গোটা 10 ধর্ম বিক্রেতা রাজনৈতিক দলের জোট চাইলেও আমার দেশের 9,30,00,000 মানুষকে, হ্যাঁ, জনগণকে চাইলেও তো সেই পিছনের যুগে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। মানে আমি বলে যাচ্ছি এখানে পারবে না। যতই ওনারা আমাদের আরবের উদাহরণ দিক, আপনি এই যে পাড়ায় পাড়ায় এখন মাইকিং হচ্ছে না, আমি শুনছিলাম এই কি বলে দাঁড়িপাল্লার ভোটে, যেহেতু মেয়েরা কথা বলছিল, আমি রিক্সা থেকে নেমে শোনার জন্য নেমেছি। সমস্তগুলো উদাহরণই ছিল আরবের। হ্যাঁ, কোন একটা বাংলাদেশের নারীর আমি নাম দেখলাম না, কিন্তু হচ্ছিল কিন্তু রাজনৈতিক প্রচারণা। কেন তাকে ভোট দিয়ে আপনার সংসদে পাঠাবে, যেই সংসদ গিয়ে আমার সংবিধান পরিবর্তন করবে, আমার দেশের ভবিষ্যতের নীতি নির্ধারণ পরিবর্তন করবে। কিন্তু প্রতিটা উদাহরণ ওনাদের ছিল আরবের। সেটি কেন, আপনার কি মনে হয়েছে? ওই যে বললাম যে এক গোষ্ঠী নারীবাদী হচ্ছে, ইংরেজি ভাষা কেন্দ্রিক পুস্তিকা মানে বুকিশ, ওই কেতাবি, আর এই কেন্দ্রিক হচ্ছে আরবি ভাষা কেন্দ্রিক আরবের কেতাবি। মানে ওই যে আবার বলছি, এখন আমাদের মতো মানুষের কি করণীয়? আজকে দেখলাম যে ঝাড়ু মিছিল হচ্ছে, গতকালও হয়েছে। তো জামাতের আপারা তো সারেন্ডার করে বসে আছে। আমি আবার বলছি, এজন্য জামাতের আপাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা এই সারেন্ডার করার মানসিকতাটা থেকে, এই যে মগজের দাসত্ব ধর্মের নামে, এটা নাথিং নিউ, এটা যুগে যুগে হয়েছে। খ্রিস্টান ধর্মেও হয়েছে, উইচান্টিং করতো, মেয়েদেরকে ধরে ধরে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলতো। খ্রিস্টান ধর্মে হয়েছে, ওরা সেখান থেকে বের হয়েছে। ইসলাম ধর্মের আপারা এখনো মনে করে যে পুরুষের পায়ের দাসত্ব মানে হচ্ছে আল্লাহর কাছে, যেমন জান্নাতে টিকিট বিক্রি করছে না, যে আপনি আমাকে ভোট দেন, ধানের শীষে জান্নাতে চলে যাবেন স্ট্রেট, একদম ডাইরেক্ট কানেকশন। তো ওরকম হয়তো আপারাও ভাবেন যে আমার পুরুষের পায়ে আমার আমিরের আনুগত্য পাওয়া মানে আমি স্ট্রেট জান্নাতে হয়তো আল্লাহর আনুগত্য পেয়ে গেলাম। এখন এগুলো থেকে যদি ওনারা বের হয়ে আসেন, ওনাদের কন্যা সন্তানদেরই উপকার হবে। আর না হলে কি হয় জানেন, ওনাদের কন্যা সন্তানদের জন্য কিন্তু আবার আমাদেরকে আবার ফাইট করতে হবে। এটাই হচ্ছে বাস্তব রিয়েলিটি। ওনাদের জন্য কিন্তু আমাদেরকে ফাইট করতে হবে। এই যে ঝাড়ু মিছিল করছে না মেয়েরা, অফিস কাজ কাম ফেলে, এটা কিন্তু ওনাদের কন্যাদের জন্যই করছে, কিন্তু ওনারা ওটা বুঝতে পারছেন না। এটুকুই। আমি জানি না আপনার প্রশ্নের উত্তর হলো কিনা। আর আমি আরেকটা জিনিস একটু বলি, ওই যে বলছিলেন না যে আরপিওর ইস্যুতে আপা বলছিলেন যে আমাদেরকে তো ডাকে না। ডাকবে কেন বলেন? আপনাদের দল তো, আপনাদের কোনো প্রকাশ্যে যে আপনারা যাবেন এটা তো এটা একটা অপবাদ। না। আমি বলছি সংস্কার আমরা কমিশনে কখনো গোপন ছিলাম না, কিন্তু না, আওয়ামী লীগ সেটা আমাদেরকে বলছি, ডাকে না, আমি আপনাদেরকে সেটা বন্ধু মনে সেটা করছে। আমি বলছি সেটা না। বলছি, আমি বলছি বলছি আপনাদের আপনাদেরকে দল তো আপনাদের সুযোগ দিতে স্বীকৃতি চাচ্ছে দেয় না। না। আপনি জানেন না, এই জন্য আপনি আমাকে জিজ্ঞেস করেন, আপনি আমার জবাবটা বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। না, আমি একটু আমি বলি, বলছি আমার সুযোগ আছে। আমি একটু বলি, এই যে 5% নারী প্রতিনিধি দেবে বলে জুলাই সনদে এই সদ্য স্বাক্ষর করে আসছে, মাত্র সেই দিন স্বাক্ষর করে আসছে। আপনার আমিরও স্বাক্ষর করেছে, তাহের ভাই স্বাক্ষর করে আসছেন। কই আপনারা কি জিজ্ঞেস করতে পারেন তাহের ভাইকে যে আপনি যে জুলাই সনদে স্বাক্ষর করে কমিট করে আসলেন যে অন্তত 5% আপনি প্রতিনিধি, একটাও তো দিলেন না। আপনারা কি সেই প্রশ্নটি তুলবার বা প্রকাশ্যে বলবার ক্ষমতা রাখেন? জবাব দিব। এক না, জবাব দেওয়ার তো কিছু নেই, আপনারা তো করেন আমি নাই। করেছি, আপনি তো জানেন না, আপনি ধরে নিলেন না, কিভাবে না, বলবেন? না, আমরা বাস্তবে Ask me a পাচ্ছি question না। and let না, me না, answer. হ্যাঁ, হ্যাঁ, আপনারা প্রমাণ তো না, বাস্তবে আমি পাচ্ছি সেটা না চাইনি। আপনি গোপনে কি বলেছেন এটা আমাদের জানার দরকার নেই। আমরা 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 এখন অনিয়ার বলবো। না, আমরা দেখতে চাই যে 5%-এর ভিতরে 1% নারী আপনারা পাঠাতে পারলেন কিনা সেটা দেখতে চাই। সেটা তো আমরা দেখছি যে এটা 0, শূন্য। এখন বলেন এনসিপি জুলাই সনদে স্বাক্ষরই করে নাই, এনসিপি গিয়ে ঢুকলো এখন জামাতের ছায়ায়, ঠিক আছে? তাহলে আপনি, এনসিপি তো স্বাক্ষরই করে নাই, অথচ বলে বেড়াচ্ছে হ্যাঁ চাই হ্যাঁ চাই। মানে কত বড় ফ্রড, কত বড় আপনি প্রতারণা করছেন। তাহলে এই ধর্মভিত্তিক দলগুলো সাথে নিয়েছে এনসিপি লুকায়িত আরেকটি সংগঠন ছিল জামায়াত, না, এরা তো, আমরা তো বলছি শুনেন, 71 এবং 74 যারা আমাদেরকে প্রতারিত করেছে, যারা বিট্রে করেছে, যে দুই দলেরই রাজাকার এখন একটা জোটে গেছে, আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলছি? যে এতদিনে অন্তত আমরা বুঝতে পারছি চিনতে পারছি তারা identify করতে কারা। পারছি।
এনসিপির চাইতে বড় প্রতারক দল জুলাইয়ের পরে তো নতুন করে আর কেউ জন্ম নিবে না। আশ্রয় দিল কারা? জামায়াত ইসলামী। এই যে নির্বাচন নিয়ে আমরা এত আশঙ্কা করছি, ইঞ্জিনিয়ারিং, জামায়াত তো এখন ডক্টর ইউনূসের সাপোর্টে আছে। একসময় কেন আপনারা খালেদা জিয়ার কথা এখন ওনারা বলছেন, কেন আওয়ামী লীগের সাপোর্টে জামায়াত ইসলামী ছিল না? খুব ছিল, দারুণ ছিল। আওয়ামী লীগ এবং জামাতের জুটি 90 দশকে দুর্দান্ত জুটি ছিল, মানে দুর্দান্ত জুটি ছিল। ওটা এখন ওনারা বলতে লজ্জা পান। ঠিক আছে, এখন এসে বারবার বিএনপির রেফারেন্সটা টানেন, কিন্তু আমরা জানি অসাধারণ জুটি ছিল আওয়ামী লীগ এবং জামাত। তারপরে এসছেন বিএনপির আন্ডারে, এখন আসছেন ডক্টর ইউনূসের আন্ডারে। জামাত বাংলাদেশের বোঝা, বোঝা বুঝেন? আমরা এই বোঝাটা 54 বছর ধরে বয়ে চলেছি, এই বোঝা থেকে আমরা মুক্তি পাচ্ছি না। এখন গেছেন ডক্টর ইউনূসে, এবারও যদি ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়, জামায়াত ইসলামীকে মানুষ ক্ষমা করবে? এনসিপিও যেমন জামাতকে নিয়ে ডুবাবে, জামাতও এনসিপি কে নিয়ে ডুববে। আমার কথা শুধু নারী প্রশ্নে না, দেশের প্রশ্নে, মানে আগের মতো তো দেশ নাই। হয় ওনারা বুঝবেন, না হলে ওরা সংঘাত মুখোমুখি হবেন, সেটা আমাদের কাম্য নয়। মার্জিয়া মমতাজ, আপনার কাছে আসতে চাই। কিছু প্রশ্ন আপনার জন্য উনি রেখেছেন। শিশু যখন মারপেট থেকে জন্মগ্রহণ করে, সেই শিশুটি মাকে চিনতে শিখে। সেই জায়গা থেকে 71 জন্ম না হলে কিন্তু, মানে 71 না হলে বাংলাদেশের জন্মটা হয় না। এখন সেটা হচ্ছে পাকিস্তান আমল থেকে শুরু করে এখন পর্যন্ত, মানে জামায়াত কখনোই 71কে আসলে ক্লারিফিকেশনের জায়গায় সবসময় 71কে বাদ দিতে চায়, কিংবা জুলাইকে তারা আবার বলছে যে জুলাইকে আসলে তারা সমর্থন করে। আসলে জুলাই আর 71 কি একই সমঝোতায় একই জায়গায় বসে কিনা, সেটি আপনার কাছে ছেড়ে দিলাম। আর বাকি প্রশ্নগুলো উনি রেখেছেন, আপনি আশা করছি ক্লিয়ার করবেন। আচ্ছা, জি, এখানে আমি একটু আপনার প্রশ্ন পরে আসছি। বেশ কিছু বিষয়ে আমি খুব কষ্ট পেলাম, কারণ একজন নারী যখন আরেকটা দলের নারীদেরকে নিয়ে এভাবে কথা বলেন, সেটা আসলে কিছুতেই অ্যাকসেপ্টেড না। আমাকে যদি বলা হয় যে আমি আমার আমিরের পায়ের নিচে জান্নাত খুঁজছি, আই অবজেক্ট। আমি বলবো এটা সরাসরি একটা দলের নারীদেরকে আক্রমণ করা, মানে আপনি আসলে নারী জাতিকে আক্রমণ করছেন। এটা একটা নিন্দিত এবং ঘৃণিত একটা কথা। আমি বলবো, আমি আপনাকে অনুরোধ করবো, আপনি আর কোনোদিন এটা বলবেন না প্লিজ, কারণ এইটা একটা অপমানজনক কথা। আমি কোনোদিন বলি নাই আমার আমিরের পায়ের নিচে আমি জান্নাত খুঁজেছি। ইটস টু মাচ অবজেকশনেবল। আমি এটা অপোজ করছি। এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচার আছে, শুধু একটা মাত্র সুপ্রিম পজিশনে একজন আমির থাকবেন, এবং আমরা এক্সপেক্ট করি একজন পুরুষ সেই দায়িত্ব নেবেন, কারণ তাকে সারা দেশে ভ্রমণ করতে হচ্ছে, তাকে অনেক ধরনের কাজ করতে হচ্ছে। এখানে ডিসিশন মেকিং এর জায়গায় নারীর কোনো পিছিয়ে পড়ার কোনো রেকর্ড নাই। কিন্তু এটা দিয়েই যখন আপনি বারবার বোঝানোর পরেও বারবার বলেন, তখন মনে হয় আপনার মোটিভ অন্য জায়গায়। আমি আপনার কথার সময় কথা বলি না, আপনি প্লিজ কথা বলবেন না। থানা শুরা কিংবা জেলা শুরায় আমাদের যেটা সিস্টেম, সেখানে পার্সেন্টেজ হিসেবে, আমি এটা আপার প্রশ্নের জবাবে বলছি, পার্সেন্টেজ হিসেবে যতজন রোকন আছেন পুরুষদের মধ্যে এবং নারীদের মধ্যে, তাদের একটা টেবিল হয় শুরা, হ্যাঁ, তারা পরামর্শগুলো নিয়ে থাকে। সুতরাং এটা বলার কোনো সুযোগ নাই যে মেয়েদের নারীদের আলাদা স্ট্রাকচার আছে দেখে মূল কমিটিতে নারী নাই, বিষয়টা সেটা না। এমনকি জামায়াতে আসলে নারীদেরকে মানে সম্মানের ক্ষেত্রেই কি শুধু সেটা না, পার্টিসিপেশন আছে। আপনি দেখেন কেন্দ্রের যে 150 জনের যে বডিটা যারা পরামর্শ করে এবং কথা বলে, সেখানে ঠিক 43% নারী, এবং তারা একসাথে কথা বলেন। হ্যাঁ, তো এখন আপনি আপা বললেন না একটা কথা যে অন্য দল সম্পর্কে ধারণা থাকতে হয়। আপনি আগে আমাকে জিজ্ঞেস করবেন, তারপর আমার সম্পর্কে ধারণা নিয়ে তারপর কথা বলবেন। উত্তর দিচ্ছেন কেন? আমি এই প্রশ্নটা এটা আপনার উদ্দেশ্যে এটা বুঝতে হবে তো আপনার নিজের প্রশ্ন কোনটা। এটা আমি আপাকে বলেছি। আচ্ছা, ঠিক আছে, আমি এটা সাধারণভাবেই বলছি। দ্বিতীয়ত হচ্ছে, সন্তানের মাথায় হাত দিয়ে কসম করিয়ে ভোট আদায় করা হচ্ছে, এরকম কোনো রেকর্ড নাই, বরং এটা একটা মিথ্যা ভিডিও করে ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমি বলবো এরকম যদি কেউ কোথায় পান, আমি সেটার জন্য পার্সোনালি দায়িত্ব নিলাম। এরকম কোথাও হয় নাই। এটা একটা মিথ্যে ভিডিও, যেটা সোশ্যাল মিডিয়ায় এটা অ্যাক্ট করে ছাড়া হয়েছে, কিন্তু এটার কোনো বেসিস নাই। তৃতীয়ত, উই আর অফেন বলবো না, অলওয়েজ মিসআন্ডারস্টুড।
কারণ হচ্ছে কি, আমি ব্যাখ্যা দিচ্ছি, এই যে আপনি আবার আরেকটা প্রোগ্রামে গিয়ে এই একই কথা বলবেন যে পুরুষের কথা মেনে নিয়েছে, বিষয়টা সেটা না। একটা পজিশনের ক্ষেত্রে মেনে নেওয়া মানে এই পুরোটা স্ট্রাকচারকে অস্বীকার করা না। বুঝাতে পারলাম? এবার আসি, আপনি একটা কথা বলছিলেন যে 5% না হলে এই নির্বাচনে কেন আসতে দেয়া হলো। আপনাকে একটু জানানোর জন্য বলি, সেটা হচ্ছে জুলাই সনদ অ্যাক্টিভেট হওয়ার পরে এই বাধ্যবাধকতাটা আরোপ হবে এবং এটা পরবর্তী নির্বাচন থেকে অ্যাক্টিভেট হবে। এটা কিন্তু আরপিও এখন তে 10% আছে। জি, আমি কিন্তু সেটা RPO must আরো না। বেশি আছে এখন, অবশ্যই। এখন আরো বেশি আছে, আসছি, এখন সেটা বেশি বিএনপি আছে নিজেও তাহলে। আসছি, সেটা বিএনপি নিজেও পূরণ করেনি। এবং আপনি একটু আগে বলছিলেন না যে টার্গেট কেন সবসময় নারী, টার্গেট নারী না, টার্গেট জামাত। আমি আরেকটা প্রমাণ দিই। সিপিবি দল হিসেবে এই যে 5% নারী, এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। কেউ সিপিবি কে কোন মিডিয়া জিজ্ঞেস করেছে? আমি শুনি নাই। তাহলে সিপিবি এখানে সরকার গঠন করবে এটা তো জাতি মনে করে না, আপনাদের তো সম্ভাবনা আছে। এটা কারোর দোষ না যে তার যোগ্যতা বেশি। যাই হোক, আপনার তো সম্ভাবনা তৃতীয়ত আছে। আমি আরেকটা কথা বলতে চাই যে জামাতের মহিলাদের জন্য যদি আপনাদের মায়া লাগে, আমি এটা সার্বিকভাবে বলতে চাই, জাতীয়ভাবে জামাতের মহিলাদের জন্য যদি আপনাদের মায়া লাগে, তাদেরকে রাস্তাঘাটে হ্যারাস করা বন্ধ করেন, তাদের গায়ে হাত তোলা বন্ধ করেন, ঢাকা 4-এ একজন মহিলাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এটা বন্ধ করেন। তাদের দলীয় স্ট্রাকচারে তাদের অবস্থান কি, এটা একটু পরে দেখেন, সময় আছে। কিন্তু এখন তাদেরকে রাস্তাঘাটে মারছেন, তাদেরকে কাজ করতে দিচ্ছেন না, বাজে কথা বলছেন, বাজে ভিডিও বানাচ্ছেন, আর তাদের আপনারা বলছেন আপনারা উইমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাসী। তার মানে আপনারা নিজের দলের উইমেনদের এম্পাওয়ারমেন্টে বিশ্বাসী, আর অন্য দলের হলে আউট, তাহলে তাই না? সেটা নিশ্চয়ই। আচ্ছা। প্রশ্ন আছে, যেহেতু নারীদের কথাই রাখলেন, যে সেটি আপনাদের তরফ থেকে কিন্তু একটি ঘটনা ঘটেছে, প্রথমবারের মতো মহিলা জামায়াতের সমাবেশ থেকে কিন্তু জি। বঞ্চিত করা হয়েছে, এরকম একটি ঘটনা বঞ্চিত না ঘটেছে। পা, রিয়েলিটিতে আসে। তার আগের দিন শেরপুর 3 আসরের একজনকে মারা হলো, খুন করে ফেলা হলো। তারপরে এতগুলো নারীকে নিয়ে একটা প্রোগ্রাম করা, তারপরে আবার এমন একটা ওপেন জায়গায়, আমরা কয়েকবার ভেন্যু চেঞ্জ করলাম, একবার চেষ্টা করলাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে করার, আমরা ভেন্যুটা পাইনি। এরপর এটাকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটা সেফটির জন্য, আর কোনো ইস্যু নাই এখানে। এবং এখানে আমি বলবো যে যারা এই খুন খারাপিগুলো করে ভয় দেখাতে চাচ্ছে, তারা একটু সফল হয়েছে। হ্যাঁ, আমরা এই জায়গায় কোনো রিস্ক নিব না। আপনি 71-এর কথা বলছেন, এখানে আমার মনে হয় এটা বলার মতন বয়স আমার নাই, কিন্তু আমি এখানে আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে 71-এর স্বাধীনতা যুদ্ধ কিভাবে হবে এটা নিয়ে জামাতের দ্বিমত থাকতে পারে। 71-এর পরে দেশের কোনো ধরনের, দেশের স্ট্রাকচারের সাথে কোনো ধরনের বিদ্রোহ জামাত কখনো করে নাই, না দলীয়ভাবে না ব্যক্তিগতভাবে কোনো ধরনের। এমনকি দেশের স্বাধীনতাকে অস্বীকার করার মতন আপনি একটা কথা দেখাতে পারবেন না। যুদ্ধ চলাকালীন অনেকের অনেক ধরনের পোল থাকতে পারে, এবং এটা অনেক পলিটিক্যাল ডিসিশনের কারণে কেউ রং সাইডে থাকতে পারে। কিন্তু দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে, যখন থেকে এটার নাম বাংলাদেশ, তখন থেকে এটার সাথে জামাতের কেউ কখনো দলীয়ভাবে ব্যক্তিগতভাবে বেইমানি করেছে কিনা, এরকম কোনো কেস হলে আমাকে বলবেন, আমি সেটা খুঁজে দেখবো। কিন্তু এরকম কিছু নাই। তা আমার মনে হয় আমার জায়গা থেকে আমার এর বেশি কিছু বলার নাই। জি। শুনতে পাচ্ছি যে 71-কে আসলে বিএনপি থেকে কিন্তু এমনও কথা এসছে যে না, তারা 71-কে আসলে কখনো বাদ দেওয়া যায় না। জামাত থেকে কি কেউ বলেছে যে আমি 71-কে অস্বীকার করি কিন্তু 24-কে স্বীকার করি? আমাকে একটু জানিয়েন প্লিজ। যেটা বলা হয়েছে, যেটা বলা হয়েছে আমি স্পষ্ট করে বলি, এটাকে বলা হয় যে আমি রাজাকার ছিল, এটা স্বীকার করি নাই। বিরোধী আপনি আমাকে থাকাই দিয়ে বলাতে রাজা। পারবেন না, আপনার যেটা ইচ্ছা সেটা আমাকে দিয়ে বলাতে পারবেন না। নেভার। বিরোধী আমি থাকাটাই তো রাজা। শিক্ষক, আপনি আমাকে দিয়ে এটা বলাতে পারবেন না। আসছি। মুক্তিযুদ্ধের বিরোধী যারা ছিল তারাই রাজা। 24-কে বলা হয় আপনারা দ্বিতীয় শিক্ষক, স্বাধীনতা, আপনারা আলেম। তাই 24-কে বলা হয় দ্বিতীয় স্বাধীনতা। এটা কেউ বলতেই পারে, কারণ একটাতে আমরা পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়েছি, 24-এ এসে আমরা ভারতের অধীনস্থ একটা সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। এটাকে কেউ তুলনা করতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু 71-কে অস্বীকার করি আর 24-কে মনে করি এটাই আমার স্বাধীনতা, এরকম একটা কথা কেউ বলেছে কিনা আমার জানা নাই। 71 তো একটি বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের জনসূত্র, এটাকে নিয়ে আসলে দেখেন, আপনি যদি গত 15 বছরের অ্যাক্টিভিটি স্বীকার করেন, তাহলে আপনাকে এটা স্বীকার করতে হবে যে বাংলাদেশের সার্বভৌমত্ব একটা রিস্কে ছিল। আমরা ট্রানজিট দিয়েছি, আমাদের দেশের ভেতর দিয়ে আরেকটা দেশের ট্রাক চলাচল করতো, কি মাল নিয়ে। আমরা তো কোনো পয়সা পাই নাই এটার জন্য, বরং একটা কি মালপত্র নিয়ে এদিক থেকে ওদিকে যাচ্ছে, এটা দেখারও কোনো রাইট আমাদের ছিল না। আমাদের সার্বভৌমত্ব রিস্কে ছিল। কেউ যদি এতে কি দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন, এটা তার ব্যাপার। আমি একটা কথা দিয়ে শেষ করি,
সেটা হচ্ছে যে দেখেন, এনসিপি কে নিয়ে আপনি অনেক কথা বলতে পারেন, বিএনপির নেতারা অনেক ধরনের কথা বলেছেন যে আমরা প্রস্তাব করলে এরা ভেসে যাবে টাইপের অনেক ধরনের কথা বলেছে, এবং এটা বিএনপি কেন্দ্রীয় নেতারা বলেছেন। কিন্তু এই ছেলেগুলো না থাকলে আমরা প্রত্যেক ঈদের পরে বিএনপি শুধু আন্দোলনই দেখতাম, আর হাসিনাও এখানে থাকতো। থ্যাংক ইউ। ভোট যখন দিতে যাবেন, যদি যারা নিকাব করে যাবেন, তো নিকাব করে যখন যাবেন আপনি ভোটারদের আইডেন্টিফিকেশনটা কিভাবে? আচ্ছা, এখানে আমি আগে ওনার কথার অ্যান্সারটা একটু দিই। মানে এখানে সবার মানে কোয়েশ্চেন এবং প্যাটার্নটার জন্য এখন আমার কথা হচ্ছে যে ওনারা যেমন ভয় পাচ্ছেন যে জামাত ক্ষমতায় আসলে বা পাওয়ারে আসলে সরকারে আসলে অন্য সবাইকে বোরখা পরাবে কিনা বা এটা নিয়ে না, না, প্রবলেম আমরা হবে এটা ভয় পাই না। হ্যাঁ, কিন্তু আবার আপনি দেখেন পারবেন না। যে অন্য একটা সাইডে কিন্তু আরেকটা ভয়ের ব্যাপার আছে। ওনারা যেভাবে জায়গায় জায়গায় মহিলাদেরকে বোরখা পরা নিয়ে হেনস্থা করছেন, হামলা করছেন, বোরখা খুলে ফেলছেন, তাহলে অপোজিট সাইডে কিন্তু আরো 50% মনে করে যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা বোরখা পড়তে পারবো কিনা, জি, হিজাব পড়তে পারবো কিনা। এইটাও কিন্তু একটা কোয়েশ্চেন, তাই না? শুধু ওনারা মানে অন্য মানুষ ভয় পাবে কেন? আমরাও তো ভয় পাবো। উই আর ওমেন টু। আমার এই রাইটস অবশ্যই আছে। কারো যদি শাড়ি বোরখা পরার অথবা হাতা কাটা ব্লাউজ পরার অধিকার থাকে, তাহলে আমারও ঠিক এভাবে ড্রেস পরার অধিকার আছে। এটাও আপনি কেড়ে নিতে পারেন না। আমি মানে একদম পুরো লিস্ট করছি, ওকে? কারণ হচ্ছে আমরা তো এভিডেন্স ছাড়া কথা বলবো না। গত 15 দিনে শুধু জানুয়ারি মাসে 10টা-12টা জেলায় এরকম করে বোরখা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, অথবা নেকাব খুলে ফেলা হয়েছে, অথবা তাদের একদম পুরো কারা বিএনপির করছে? লোকজন করছে। আমি একদম বলে দিচ্ছি, যশোরের ঝিকরগাছায় 2 থেকে 5 জানুয়ারি, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, এগুলা, এবং আজকে টিএবি এর রিপোর্টে আসছে, তাই না আপু? একদম পুরো সহিংসতার চিত্রগুলো আসছে। এগুলাকে আপনারা অস্বীকার করার কোনো উপায় নাই, কারণ হচ্ছে ডকুমেন্ট সহ, ভিডিও সহ সবকিছু আসছে। এখন তো আসলে 2026 এখানে এসে আমি গাঁজাখুরি গল্প দিয়ে আসলে টকশো করতে পারবো না, রাইট? তো আপনার যেরকম অধিকার আছে, ঠিক আমারও সেই ভয়টা আছে যে আসলে বিএনপি মানে যাওয়ার আগে যে অবস্থা, যে আমাদেরকে একটা সমাবেশ স্থগিত করতে হলো সাময়িকভাবে, যে আমাদের যে মহিলা না হ্যাঁ, অবশ্যই এই সহিংসতাকে দায়ী করবো। কারণ হচ্ছে আমার যে প্রত্যন্ত অঞ্চল থেকে মহিলারা আসবে, তারা ঘরে ঠিক মতো ফেরত যাবে কিনা, রাস্তায় তাদেরকে অ্যাটাক করা হবে নাকি, প্রশাসন তো এই নিরাপত্তা দিতে পারছে না আমাকে, তাই না? এমনকি গতকালকেও দেখেন গাজীপুরে একজন মহিলাকে ছাত্রদলের নেতা ছুরি দিয়ে আঘাত করছে, তার আগের দিন রেপ কেস হয়েছে। এতগুলা ঘটনার পরও ওনাদের মতো মানে মানুষরা নারী সহিংসতা নিয়ে অথবা নারী সিকিউরিটি নিয়ে কথা বলেন কি করে? আগে তো ওনার দলের মানুষের সিকিউরিটি ইয়ে করতে হবে, তাই না? ওনাদের কাছে তো কোনো মেয়ে সিকিউর না। তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের উল্টা কোয়েশ্চেন করা উচিত যে আসলে বিএনপি আসলে আমরা বোরখা পড়তে পারবো কিনা, হিজাব করতে পারবো না, অথবা যারা এরকম ইসলাম অনুশাসন মেনে চলতে চাই তারা পারবো কিনা। ফাতেমা তুজুরা মিতু, আপনি আসলে কি দায়ভারটি নেবেন কিনা, এবং আসলে আপু, বিএনপি জনগণের ভোটে 3বার দেশে ক্ষমতায় ছিল, তখন কি কাউকে ওনার বোরখা খুলে নিছে বা ওনাকে বোরখা পরতে দেয়নি? কিন্তু বোরখা পরার নারীরাও যে ওনাদের কাছে সেফ না, তার প্রমাণ কিন্তু জগন্নাথ হাদিজাতুল কুবরা। উনি তাদের বিরুদ্ধে নির্বাচন করার কারণে ওনার কিন্তু হাতও দেখা যায় না, মেয়েটা এমন ভাবে পর্দা করে। তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে তাকে অনলাইনে তার বিরুদ্ধে বুলিং ছড়ানো হচ্ছে, ওনাদের কাছে কি তারা সেফ? না, এটা কিন্তু পাল্টাপাল্টি সবচেয়ে question, বড় যেমন কথা আমরাও হচ্ছে, কিন্তু আবার আমি আমরাও আপনার পাই। কথার সময় কথা জি। বলিনি। তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে ওনারা যে বলে যে বিএনপি ক্ষমতায় আসলে ওনাদেরকে বোরখা পড়তে দেয়া হবে না, বিএনপি তো ক্ষমতায় ছিল তখন, কার কার বোরখা পড়তে দেয়নি? উনি তখন বোরখা পরেননি? অবশ্যই পড়েছেন। তো এই ধরনের অবান্তর কথাগুলো আপু বলেছেন যে সহিংসতা, যে দল নারীকে আমরা দেখেছি যে লাথি মেরে ফেলে দিছে, সেই আসামিকে ফুলের মালা দিয়ে বরণ করে ছাড়াই নিয়ে আসছে থানা থেকে, এটা তো আমরা দেখেছি। কোথায়? এটা তো দেখেছি। এটা কোথায়? ঢাকার বাইরে আপনি খুঁজে দেখে, ঢাকার মধ্যে? কিসের ঢাকার বাইরে? কোথায়? ছিল, খুঁজে একটা দেখেন। ঘটনা ছিল। না, আপনি তো বলতে তারপর- হবে। হ্যাঁ, আপনি না, খুঁজে আছে, দেখেন। ইটস ট্রু। না, আপনি অ্যালিগেশন আনলে আপনাকে তো প্রমাণটা বলতে হবে। আছে, আমি আপনি বললাম, অনেক আমি পাবেন যেহেতু এই অনিয়ার ক্ষেত্রে। এখানে বলেছি, নিশ্চয়ই রকমের আছে। বলেন। তো এখন বিষয়টা হচ্ছে যে নাই। এরকমের শাহবাগ থানা থেকে আচ্ছা, ছাড়িয়ে এনেছে, কি জামাত, বলে না ওটা বলে। জামাত। হ্যাঁ, জামাত? ওটা জামাত না আপা, ওটা জামাত আপনি না। একটু চেক করেন। হ্যাঁ। আপনি চেক করেন, এটা আমরা জামাত জানি না। আপনি এটা চেক জামাত করেন। না। আপনাদের কাছে কি মানে না, আরো ওটা আমি জানি, ওটা আরো তৌহিদে একটা জনতা। ঘটনা আছে ওই ঢাকার বাইরে কোন একটা ইয়েতে আর ওনারা যে লাথি বলে দিচ্ছিল। যে ওনাদের নেকাব খুলে দেখা হয়, এই যে দেখেন 12 তারিখ ভোট, ওনারা যে বিভিন্ন জায়গায় গিয়ে মহিলাদের, গ্রামের অসহায় মহিলাদের ভোটার আইডি গুলো, নাম্বার গুলো চুরি করছে। কারণ অসহায় মানুষ বুঝতে পারে না, ওনারা যে সেই ভোটার আইডি গুলো দিয়ে যে জাল ভোট দিতে যাবে না, তার প্রমাণ কি বলেন? এখন সেটা তো পরখ করার তো অধিকার আমার আছে।
আমি যদি ওখানকার পুলিং এজেন্ট হই, এখন যদি আমি ওনার নেকাব তুলি, তখনই আপনারা বলবেন যে আমি ওনাকে অপমাননা করেছি। জগন্নাথ ইউনিভার্সিটিতে যেটা হয়েছে, ওখানে জাল ভোট দিতে ঢুকেছিল, তো কখনো বলে আমার মা, কখনো বলে আমার বান্ধবী, কখনো বলে আমার কলিগ, তখন তাদের চেহারা দেখা হয়েছে। এটা কি অন্যায়? তাহলে জামাতে যে ধরনের নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, বারবার যে টার্গেট করা হচ্ছে বিএনপিকে, তাহলে কি এটা ওনাদের সাজানো কিছু নাকি? তারপরে ওনারা এলাকায় গিয়ে, হ্যাঁ, যে ধরনের, আপুরা তো শহরে থাকেন, আমরা রুরাল পর্যায়ে কাজ করি, আমরা জানি এই রকমের চোখ দেখা যাবে না। ভিতরে গিয়ে সেদিনকে যে গন্ডগোল, মহিলারা মহিলাদেরকে হেনস্থা করছে যে কেন আপনারা এই ধরনের এসে বাজে কথা বলেন। তো বিষয়টা হচ্ছে ওনারা পদের সময় নাই। ওনারা তো বলছি ওনাদের অধিকারের কথা বলা যাবে না। হ্যাঁ, ওনারা বলছে যে জামাতের নারীদের জন্য আপনাদের এত মায়া দরকার নেই, কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে জামাতের নারীদের জন্য আমরা জামাতের নারীদের আলাদা করে দেখি না, ওনারা যেরকম আমাদেরকে আলাদা করে দেখেন। আমরা দেখি বাংলাদেশের 51% নারী, সে আমি একজন নারী, আমার নারীর পক্ষে কথা বলতে হবে। সে যদি আমার দলও যদি নারীর বিরুদ্ধে কোনো স্টেপ নেয়, তার বিরুদ্ধে আমরা থাকবো। যখন 2020 সালে বিএনপি সকল কমিটিতে 33% নারী দিচ্ছে না, তখন আমরা গণস্বাক্ষর করেছি দলের বিরুদ্ধে যে না, এটা সময় বাড়ানো হোক। গণস্বাক্ষর করে আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছি। এসব আপুদের কাছে গল্প, কারণ তারা এর মধ্যে ছিলেন না। আমরা রাস্তায় রাস্তায় নারীদেরকে গণস্বাক্ষর নিয়েছি, নিয়ে আমরা নির্বাচন কমিশনে দলের বিরুদ্ধে জমা দিয়েছি যে না, এটা বাতিল হতে পারবে না। জামাত কিন্তু একটা সময় আপনাদের সাথে একটা সুসম্পর্কে ছিলেন, এখন সুসম্পর্কে ছিল না সেটা তো বলি নাই, সুসম্পর্কে ছিলেন দেখেই তো ওনার জামাতে আমিরের ওয়াইফ কিন্তু এমপি হয়েছিল, সংরক্ষিত। উনি এমপি হতে পারেননি বা পারবেন কিনা আমি জানি না, কিন্তু তিনি কিন্তু তার ওয়াইফকে ঠিকই এমপি বানিয়ে নিয়েছেন। তখন উনি আমির ছিলেন না। তো এখন তিনি আমির ছিলেন না, তখন আমি ওনার ওয়াইফ তো আমির এমপি হয়েছেন। তো বিষয়টা হচ্ছে আমাদের কথা হচ্ছে যে ওনারা কোন কোন জায়গা, মানে ওনার যখন যে জায়গায় পড়ে তখন হাদিস উল্টে যায়, ওনাদের সৃষ্টি হয়ে যায়। যেমন ধরেন যে সেদিনকে যে জামাতের আমিরকে এক শহীদের মাতা গিয়ে জড়াই ধরছে, তারপর উনি বলেছেন কি শহীদের মা জাতির মা, আমারও মা। ঠিক আছে, বেশ ভালো। ওই জড়ানোটা যদি ধরেন বিএনপির কোন নেতাকে জড়াই ধরা হইতো, তাহলে কি হইতো? জাতি কুলমান সব চলে যাইতো। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এদেরকে ব্যবহার করে, কিন্তু এরা এটা বোঝে না। তা ওনারা বুঝেন না বুঝুক সেটা বুঝে, কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আমাদের নারী জাতিকে ব্যবহারের চেষ্টাটা যেন জামাত না করে। প্রশ্নটি একটু সাধনা মহল আপনার কাছে ছুঁড়ে ফেলতে চাই। আসলে কি জামাত কি নারীদেরকে ব্যবহার করছে কিনা শুধুমাত্র ভোট পাওয়ার আশায়? পর ছুঁড়ে ফেলে দিবেন কিনা? এই যে এখন যে একটা নারী বিবর্জিত রাজনৈতিক একটা ডিজাইন করা হয়েছে, তো যারা একটু পর্যবেক্ষণ করেন তারা এটা রিলেট করতে পারবেন। এটা তো হুট করে হয় নাই, এটা এই ইন্টারিম সরকারের ছত্রছায়ায় প্রচ্ছন্ন প্রত্যক্ষ আশ্রয়ে প্রশ্রয়ে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে এখন এক ধরনের প্যাট্রোনাইজ করা হচ্ছে। এটা নিয়ে প্রশ্ন সন্দেহর কিছু নাই। তারই একটি সাইড প্রোডাক্ট বা বাই প্রোডাক্ট হচ্ছে যে রাজনীতি থেকে, সরাসরি রাজনীতি থেকে নারীকে সরিয়ে দেয়। নারী কিন্তু থাকবে, আপনি কিন্তু ভাববেন না যে সংসদে নারী থাকবেন না, এই আপারাই থাকবেন জিতে আসলে। কি হিসেবে থাকবেন? অনুগত, ওই যে দাস বললে ওনাদের খারাপ লাগে, তারপরও আমি বলি মগজের দাস। শেখ হাসিনার সময়ে পুলিশকে যখন আমরা রাজপথে জিজ্ঞেস করতাম যে এই কাজটা কি করে করতেছেন, কি করে করছেন, কি করে, তখন বললো আপা আমি হুকুমের গোলাম, হুকুমের দাস। কিন্তু সে তার কিন্তু চোখে কান্না, ওই পুলিশের ড্রাইভারটা কিন্তু কাঁদছে, কারণ একেবারে মানুষ ছাত্রদেরকে মারছে কিছু দূরে, কিন্তু সে বলছে আপা আমি হুকুমের গোলাম। তো আমি আর আপাদেরকে বলবো না, ওনারা কষ্ট পাবেন, কিন্তু যে নারীরা মগজে গোলাম, হ্যাঁ, সেই মগজের গোলাম নারীদেরকে আপনি, ওনারা জেনে শুনে মেনে নিচ্ছেন নাকি ওনাদেরকে আসলে বাধ্য করা হচ্ছে বলে আপনি মনে করেন? আমার মনে হয় না কেউ কাউকে বাধ্য করে। আমার মনে হয় ওনারা নিশ্চয়ই কোনো না কোনো সুযোগ সুবিধা পান, নিশ্চয়ই কোনো না কোনো একটা কিছু পান। হয়তো ওই যে সংরক্ষিত আসনে যাবেন অর্নামেন্ট হিসেবে, যাবেন সেখানেও যাবেন নিকাব পরে। আমি জানি না সংসদে ওনারা কিভাবে সিকিউরিটিটা মেনটেন করবেন, মানে হাই নিকাবে হাই সিকিউরিটির কি ইস্যু থাকে।
তো এনিওয়ে এগুলো হবে। আমার ইস্যুটা কি দলীয় না, দেখেন দেশ তো দলের অনেক ঊর্ধ্বে, দেশের মানুষ অনেক ঊর্ধ্বে। আজকে আপনি এক দল করছেন, কালকে হয়তো আরেক দল করবেন, কিন্তু দেশ তো পরিবর্তন হবে না, জনগণ তো পরিবর্তন হবে না। কাজে আমাদের প্রজেকশন বলেন, টার্গেট বলেন, রাজনৈতিক দূরদর্শিতা থাকবে কোথায়? নারী পুরুষে ভেদাভেদ করতে পারবেন না ভাই, পারবেন না, আপনাদেরকে করতে দেওয়া হবে না। ঠিক আছে, আমি আমি মনে হয় অনেকবার বললাম এই কথাটা। কেন হবে না? কারণ আমাদের সবাই তো জামায়াত ইসলামের সদস্য না, ইসলামী আন্দোলনের সদস্য না, বা আহ, নিজামে ইসলামের সদস্য না, কখনো হবেও না। ঠিক আছে, তাহলে আপনাদেরকে সহনশীল হতে হবে, সহ অবস্থান করতে শিখতে হবে। আমাকে ক্ষমতায় যেতে, জামায়াত ইসলাম একটা ওভার রেটেড দল। আমি জানি না আপা আমার সঙ্গে এগ্রি করবেন কিনা, আমরা আন্দোলনের সময় মাদ্রাসার ছাত্র ভাইদেরকে দেখে সবাইকে একটা জামাত বানাই ফেলছিলাম, হুইচ ওয়াজ রং। আসলে তো জামাত একটি রাজনৈতিক দল, ঠিক আছে, জামাত তো ইসলামকে রিপ্রেজেন্ট করে না। জামাত একটি রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে যার শাখা আছে ভারতে, জামাতে হিন্দ, যার শাখা আছে পাকিস্তানে, জামায়াত ইসলামী পাকিস্তান। জামাত একটি বহুজাতিক রাজনৈতিক সংগঠন। এটাকে আপনি অনেকটা ইসকনের মতো বলতে পারেন, গিরগিটি টাইপ যারা না না, এটা একটা ধর্মীয় সংগঠন যার আন্তর্জাতিক পর্যায়ে 3টি দেশে 3টি আলাদা আলাদা ব্রাঞ্চ আছে। এটা বাংলাদেশের একটা দল হয়ে উঠতে হলে জামাতকে আরো কাজ করতে হবে। আর বাংলাদেশের দল যদি হয়ে উঠতে চায়, সেখানে বিভেদ, নারী পুরুষ বিভেদ তো বিরাট, ওনারা সুইসাইড করছেন, ওনারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছেন। কারণ আমি আবার বলছি, এদেশের মানুষ ধর্ম নামাজ পড়ে, কিন্তু আপনি ধর্মের নামে আলাদা করতে পারবেন না নারী পুরুষকে। তো আমার শেষ কথাটা থাকবে, সংসদে মানে আশঙ্কার জায়গাটা কি, যখন আপনি নীতি নির্ধারণের ক্ষমতাটা নিয়ে নিবেন, তখন যদি আপনি উল্টা নীতি প্রণয়ন করেন, সেই উল্টা নীতিটাকে আবার সোজা করতে আরেকটা জুলাই গণঅভ্যুত্থান আমরা করতে চাই না। আমরা চাই না বাংলাদেশের কোনো একটা সন্তানের চোখ যাক, হাত যাক, পা যাক, তারা নিজের জীবনযাপন বাদ দিয়ে রাস্তায় নেমে আন্দোলন করুক। সেই জন্য এটা হচ্ছে একটা অগ্রিম ব্যবস্থা নেওয়া। অনেকগুলো এলিগেশনস আছে, আশা করছি আপনি সবগুলোর উত্তর না, দিবেন। ঠিক অ্যালিগেশনস না, এগুলো পর্যবেক্ষণ আর কি। এক কথায় বলতে পারি উনি যে কথাগুলো রাখতে চাচ্ছেন, আসলে আপনি কি বিশ্বাস করেন যে জামাত আসলে ধামাচাপার ইন্ধনে কি থেকে যাবেন কিনা? আর আরেকটি বিষয়, যদি আমরা ধরে নেই জামাত আসলে নির্বাচিত দল হিসেবে আসছেন ভবিষ্যতে, তাহলে আসলে নারীদের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে? ফেস দ্য পিপলের আর কোনো প্রোগ্রামে আমি এরকম দেখি নাই, কিন্তু আমার মনে হয় আজকে যদি কেউ একটু এই প্রোগ্রামটার পরে খাতা কলম নিয়ে বসেন, তাহলে দেখবেন যে কতগুলা জায়গায় পার্সোনালি এবং নারীদেরকে আক্রমণ করা হচ্ছে এবং আমাকে শুধু জবাব দেওয়ার জন্য ব্যস্ত থাকতে হচ্ছে। দিস ইজ রিয়েলি অবজেকশনেবল। আমাকে আবার বলা হচ্ছে আমি মগজের দাস। এই কথাটা কোনো মহিলার কাছ থেকে আমি এভাবে এক্সপেক্ট করি নাই। আপনি নিজে Excuse me, জেনে আপা। নিচ্ছেন। ওকে, দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে এনআইডি কার্ড নিয়ে একটা বাজে কথা বলা হয়েছে, এটা আমি অনেকবার ব্যাখ্যা দিয়েছি। এনআইডি কার্ড চুরি করা হচ্ছে, এনআইডি নাম্বার চুরি করা হচ্ছে, একটু আগে গিরগিটি বলা হয়েছে। এই শব্দগুলো আসলে ঠিক ভদ্র সমাজে যায় না। আপনাকে এখানে বসতে হলে এখানে একটা স্ট্যান্ডার্ড আছে। আমার মনে হয় আমার নিজের একটা পতিতা স্ট্যান্ডার্ড শব্দটা আছে। কি যায়? আমি বলি নাই, বেশ্যা শব্দটা আমি বলি যায়। নাই আপা, আপনার দলের তো আসছি এখানে আপনাদের face the- দলের লোকও কিন্তু বলছে। হ্যাঁ, আপনার দলের না, লোক আমি- আমার আমি দলকে BNP র বলছে, লোক না। ছায়া খুলে হ্যাঁ, নিয়ে সেটাই যাচ্ছে। তো, অন্য Okay, অন্য দলে কেন let's leave it. বলছেন না? আমরা যখন একটা টেবিলে বসি, হুম। সেই টেবিলটা এবং এই প্ল্যাটফর্মটা দুটারই একটা স্ট্যান্ডার্ড আছে, আমরা এটা মেনটেন করতে চাই, আমি চেষ্টা করছি। দ্বিতীয়ত হচ্ছে যে এনআইডি কার্ডের যে কথাটা বলা হয়েছে, প্রত্যেকটা মানুষ যখন ভোট দিতে যাবে তার একটা ভোটার নাম্বার দরকার হয়। সেই ভোটার নাম্বারটা ইস্যু করা হয় তার এনআইডি নাম্বারের এগেইনস্টে। আমি নিজে আমার ভোটার নাম্বার জোগাড় করেছি। আমার এলাকার যারা জামাতের মহিলারা আমার বাসায় এসেছেন বড় ফর্ম নিয়ে, তাদেরকে বলেছি আমার এনআইডি নাম্বার এটা, আমাকে ভোটার নাম্বারটা বের করে দেন। ওনারা আমাকে লিখে দিয়ে গেছেন। এই প্রসেসটার মধ্যে আপনি যদি কোথাও কোনো অন্যায় দেখেন তাহলে এটা বলতে পারেন, কিন্তু এটা জেনে বুঝে যখন বারবার বলা হয় এনআইডি নাম্বার নিয়ে কথা বলছে, এটা আসলে কোনো শোভন কথা না। একটা কথার এতবার ব্যাখ্যা দিতে ভালো লাগে না। দ্বিতীয় কথা হচ্ছে, আপা আরেকটা কথা বলেছেন, সংরক্ষিত মহিলা আসনের এমপিদেরকে গয়না বলেছেন, অর্নামেন্ট বলেছেন। এই আবারও কথাটা বলছি, এই কথাটাই এই 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 কথাটা প্রচন্ড অবজেকশনেবল একটা কথা। আবার বললাম আমি। নারী অধিকারকে আমি নিশ্চিত আবার করার বললাম, জন্য- বারবার আপনাদের বলবো, আমার মুখে কান নারী আছে, অধিকার আপা, আমি আর শুনতে পাই। ornament, আপনাদের মুখে ওটা নারী আমরা অধিকার চাই বলতে না। আমার মানায় কান না। আছে, আমি শুনতে পাই। থ্যাংক ইউ। আমি বলছি যে একটা নারী যখন পিছিয়ে যায়, সে একটা সমাজে পিছিয়ে ছিল, এই কোটা সিস্টেমটা কেন করা হয়েছে? নারীকে এগিয়ে নিয়ে আসার জন্যই তো, নারীর মধ্যে পলিটিক্যাল এজেন্সি তৈরি করার জন্যই তো।
সেইটার মাধ্যমে যারা আসে তাদেরকে যখন আমরা অর্নামেন্ট বলি, আমরা তো একটা কোঠার নারী বিরুদ্ধে, হয়ে কোঠার সেটা বিরুদ্ধে আমরা বলি। যুদ্ধ আপু আমাকে করেছি। কথা বলতে দিবেন না আপনি আমি আপনার ভুলভাল কথার সময় ভুলভাল কথা ব্যাখ্যা বলিনি। দিলে চলবে না তো আপা। আসছি। সম্পূরক দিতে হবে তো আপনি বুঝে। যখন অর্নামেন্ট বলবেন তখন আপনি এই কোটা সিস্টেম পুরাটাকে চ্যালেঞ্জ করছেন এবং আপনি তাচ্ছিল্য ভুলভাল করছেন। ব্যাখ্যা দিলে বিরুদ্ধে, চলবে না আমরা তো। যুদ্ধ আপনি করেছি আমার এই সামনে তো সিস্টেমের ভুলভাল বিরুদ্ধে। ব্যাখ্যা দিয়ে চলে যেতে পারবেন না। আমরা বিরুদ্ধে যুদ্ধ করেছি এটা তো কোটা আমরা সিস্টেমের কোরআন বিরুদ্ধে। হাদিস দিয়ে কথা হুমকিগুলো বলছি না। সারা দেশে আমরা পুরুষদের থেকে শুনেন, পাচ্ছি, আবার আজকে শুনেন। নারীদের জন্য তো পাচ্ছি এটা হুমকি on কেন air। মনে হচ্ছে? এটা হাদিসের এটা- কথা না তো, আনফরচুনেটলি এটা হাদিসের বয়ান না। আমি কি কথা আপনি বলবো? না নিশু বলেন, জি। দ্বিতীয়ত ভুলভাল হচ্ছে, বললে আমি না, না, আমরা অবজেকশন কিন্তু দেব। আপনাদের সময় তারেক ইন্টারাপ্ট করি রহমান নাই, দেশে so এটা আসার change পরে করতে হবে। অসংখ্যবার তিনি শহীদদের ফ্যামিলির সাথে দেখা করতে গিয়েছেন, শহীদের মায়েরা তাকে জড়িয়ে কান্না করেছেন। আমি দেখি নাই কোথাও এটা নিয়ে জামাতের কেউ কথা বলেছেন। সুতরাং এই যে তাহলে বলা আপনি হলো অনলাইনে থাকেন যে না আপু? কারণ হচ্ছে যে বট বাহিনীর এত অত্যাচার আপনারা আপনি কি বট দেখতে পান বাহিনী না? তারেক স্বীকার রহমানকে করেন? এটা নিয়ে আপনি দেখতে এটা পান না? নিয়ে আচ্ছা, ব্লেম আচ্ছা, করা একটা যায় না। প্রশ্ন করুন, ওনারা কি বট বাহিনীর অস্তিত্ব স্বীকার করেন কি না? অবশ্যই না, কেন করেন স্বীকার না? করবেন অবশ্যই না? না। স্বীকার করেন না? জামাত কাউকে অ্যাপয়েন্ট করে না বট বাহিনী আচ্ছা, হিসেবে। তাহলে এটার Okay. উত্তরটা একটু নিয়ে দেন না, আমি তো ইসলামে বটের কিন্তু শিকার। না, ইসলামে আমরা বিশ্বাস করি, আমরা যেহেতু ধর্মের তাহলে প্রতিষ্ঠা ওর করি, উদ্দেশ্যে কি ইসলামে কথা কিন্তু বলবেন? নারীদের জন্য একটু অবস্থান তৈরি করা হয়েছে। আচ্ছা, সেই জায়গা থেকে আমাদের যদি আমরা একটু হাদিসের পরিভাষায় আসি, ওখানে কিন্তু নারীদেরকে কখনো ক্ষমতায় বসানো যাবে না, এমনকি কিন্তু আসেনি। কারণ আমাদের নবীজি কিন্তু বিয়ে করেন, প্রথম তার স্ত্রী কিন্তু একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে উনি কিন্তু প্রথমে, ওনারা কিন্তু বন্ধু ছিলেন। আপা আমি এটার ব্যাখ্যায় বলেছি তাই না, যে আমরাও আসলে বলছি। এখানে এখন নীতিগতভাবে আমরাও কিন্তু জামাতের বলছি। গঠনতন্ত্র এটা নাই, হ্যাঁ। কিন্তু কিন্তু অবস্থাটা টেকনিক্যালি আসলে এটা কোথায় এরকম দাঁড়াচ্ছে? হয়ে আসে। জামাতের আমরা আমিরের একটু মানে ওই জায়গাটাতে এখনো স্ট্যাটাসটা clear এটা নিয়ে খুবই বা দুঃখজনক যে আমাকে তার আপনি কথা প্রশ্ন সাক্ষাৎকার করবেন নিয়ে, কিন্তু কথা বলতে সাক্ষাৎকার দিবেন নিয়ে না। কিন্তু আপুরা কোনো কথাই বললেন না যে আসলে আমি এই কথাটা বলেছি, বলার আপনি কারণ যখন না, শুনবেন আপু, আপনারা তো তখন কথাই বলতে দেখবেন। দিচ্ছেন না আমাদের। আচ্ছা, তো এখানে আসলে আপনাকে এই জায়গাটা বুঝতে হবে যে জামাত ওয়াজ অলওয়েজ আ মিসআন্ডারস্টুড পার্টি, এবং এখানে এটা খুব বাজে কথা যে আপনি একজনকে মাথা উঁচু করতে দিবেন না, তার কাছে মিডিয়াকে যেতে দিবেন না, সে মিডিয়া ব্ল্যাক আউটের শিকার, আর বলবেন যে আপনাকে আমি খুঁজে পাই নাই। আপনাদের তখন কি তাই কোনো না? অবস্থান ছিল এই বিষয়ে? অবশ্যই অবস্থান ছিল। আমরা বারবার কথা বলেছি, আমাদের 2টো নারী অধিকার সংগঠন আছে, তা সেগুলোর মাধ্যমে কথা বলেছি। আমরা শিশু অধিকারের জন্য কাজ করেছি, আমাদের হয়তোবা অনেকগুলো আমরা এনজিও জনগণ আছে। হয়তোবা তেমন একটা এগুলো জনগণ না, আসলে জনগণ জানে, আপনি আর জানেন না। জনগণ জানে, শুধু মিডিয়া জানে না। এবং মিডিয়া জানে না দেখে আমরা এখন শুনি এগুলা যে আপনারা তো কোথাও ছিলেন না। বিষয়টা এটা না যে এটা ছিল না, আচ্ছা, আমি আরেকটা সব প্রশ্ন সময় ছিল। শুনতে চাই। যদি জি। এখন ধরুন খুব বেশি রাজনৈতিক দ্বন্দ্ব থেকে যদি এখন বাংলাদেশের জনগণ চায় যে জামাত থেকে আসুক, হ্যাঁ জামাতকে আমরা নির্বাচিত করব সরকার হিসেবে, কিন্তু জামাতকে একজন নারী আসন দিতে হবে যিনি প্রধান জামায়াতের আসছি, opposite এ হ্যাঁ, খুব প্রধান হিসেবে ইম্পর্টেন্ট দায়িত্ব প্রশ্ন, পালন করবেন। খুবই ইম্পর্টেন্ট সেক্ষেত্রে প্রশ্ন। আপনারা কি, জামাত ইনশাল্লাহ যদি এবার রেসপন্সিবল জায়গায় যায়, তাহলে জামাত এটুকু সিওরিটি আপনাকে দিতে পারে যে 5% কিন্তু বেয়ার মিনিমাম। যেখানে জনসংখ্যার 51% হচ্ছে মহিলা, সেখানে 5% খুবই খুবই কম। মানে এটা যেমন না হলেই না টাইপের, কিন্তু তাও এতটুকুও তো পালন করা যাচ্ছে না, কারণ হচ্ছে সেফটি ইস্যুতে। জামাত এতটুকু সেফটি ইস্যু এনশিওর করবে, চেষ্টা করবে যে 31-এর নির্বাচনে যেন অন্তত 50% মহিলা আসন দেওয়া যায়, এবং এটার ব্যাপারে তাহলে নীতিগত এখনো কি প্রস্তুতির sure কোনো হতে অভাব পারছেন? নাই। এখনো তাহলে আপনারা কি সেই জায়গায় মানে আচ্ছা, sure হতে এবারে পারছেন? নির্বাচনের কথাটা বলি। এবারের নির্বাচনে কিন্তু জোটবদ্ধ হওয়ার কারণে অনেক জায়গায় এই পরিকল্পনাটা ছেড়ে দেওয়া হয়েছে। আপনি জানেন, আমাকে নিয়েও একটা পরিকল্পনা ছিল, আপা খুব সুন্দর বলেছেন যে আপনার ভেতরে সেই যোগ্যতা আছে। ঢাকা 18-তে আমার কথা চিন্তা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে জোটবদ্ধ, এরকম আরো বেশ কয়েকটা আসনে চিন্তা করা হয়েছিল, জোটবদ্ধ হওয়ার কারণে বেশ কিছু আসন কম্প্রোমাইজ করতে হয়েছে। এটা জাস্ট একটা টেকনিক্যাল ইস্যু। এখানে এমন কোনো বিষয় নাই যে নারীর এমপি পদপ্রার্থী হওয়ার ক্ষেত্রে জামাতের কোনো টেকনিক্যাল কোনো ঝামেলা আছে। আমি নিজে জানি দেখে আমি সেটা স্বীকার করছি, আমার সাথে সরাসরি যোগাযোগ হয়েছে। তো সুতরাং কোনো এক্ষেত্রে ওই যে জানাটার একটা অভাব, মানে একটাও দিতে পারলো না তাই বলে? হ্যাঁ, সবই স্যাক্রিফাইস, নারীদের ক্ষেত্রেই সব মানে স্যাক্রিফাইস পুরো- করতে অনেক হবে। পুরুষ 100% স্যাক্রিফাইস করেছেন, না, অনেক একটা পুরুষ নারীরও দেয়া sacrifice গেল না। করেছেন। অন্তত দেখতেই পাচ্ছেন। এনসিপির একজন নারীকে দিত। দেয়া হয়েছে, এনসিপির 2 জনকে দেয়া হয়েছে। কেন? ওটা তো এনসিপি থেকে NCP আসলে দিয়েছে। এনসিপির থেকে NCP আসলে যখন দিয়েছে। এনসিপির ওটা সাথে তো কথা NCP হয়, না, তারা যে তখন দিয়ে এনসিপি কে দিতে বলা 34টা হয়েছে কিন্তু দিছে, জামাত তার কেন মধ্যে একটা নারীও দিল 34টা না? যে তারা দিছে জোট দিয়ে যে আচ্ছা, আমরা এনসিপি, একটু তার জানি মধ্যে তো নারী নেই। এনসিপি কে বলা হয়েছে যে 30টা আসন দেওয়া হবে, তার মধ্যে এনসিপি বলেছে 20টা থাকবে মহিলা। না, তো সে তো আপা এনসিপির আমি মেয়েরা। শেষ করি। এনসিপির দেখা গেছে যে আপা, পরে অনেক আমার মহিলা আপনার বের যদি হয়ে প্রশ্নের গেছেন, এবং উত্তর না দিতে চান, এখনো
2জন এনসিপির প্রার্থী কাজ করছেন কিন্তু ঢাকায়, সেটা তো এবং NCP তাদেরকে NCP আসি আপা, আসলে এখানে যেটা হচ্ছে আসনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেখানে এনসিপির প্রার্থী সেখানে তো জামাত প্রার্থী দেয় নাই, আচ্ছা, সেখানে আমার একটা সাংগঠনিকভাবে জরুরি জিনিস জনগণের জানা উচিত। আপা আমি শেষ করব, সেখানে সাংগঠনিকভাবে জামাতের পক্ষ থেকে মহিলা জামাত, পুরুষ জামাত একসাথে এনসিপি সেই প্রার্থীকে সহযোগিতা করছেন। এই জায়গায় সুতরাং এগুলো তো আমরা এখানে জানি। উইমেন জি, জি। এম্পাওয়ারমেন্টের কোনো না, না, আপা, যে ঘাটতি আমরা আছে এরকম আমি কোনো বিষয় আপনি না। যদি না বলতে চান বলবেন যে উত্তর দিব না, কিন্তু আমি Okay. প্রশ্নটা করি। জি জামায়াত ইসলামী, এনসিপির কথা বাদ দেন, এনসিপি এটা শুধুমাত্র ভোটের একটা জোট, আমরা জানি এগুলো পাবলিক ইনফরমেশন। জামায়াত কেন সারা বাংলাদেশে একটিও নারী প্রার্থী এবার নির্বাচনে দিল না? এটার উত্তর হয় দিবেন অথবা দিবেন না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে একজনও নারী প্রার্থী দিল না, এটাতে আপনারা সন্তুষ্ট কিনা, হ্যাঁ বা না বলবেন, দ্যাটস ইট, আর কোনো কথা আমি নাই। সন্তুষ্ট, কারণ আমি জানি Okay, যে fine. এটার চেষ্টা করা হয়েছিল। আচ্ছা, দিতে পারলো না কেন? পার্সোনালি ওয়াজ আস্কড, কিন্তু এখানে সিস্টেমের কারণে অনেকগুলো ঝামেলা হয়ে গেছে এবং বেশ কিছু নিরাপত্তা তাহলে ইস্যু আপনারা চলে যে আসছে, দেখে সন্তুষ্ট দেওয়া থাকেন, হয়নি। ব্যাখ্যার দরকার নাই। Thank আর you. দিতে যে পারলো না, কেন দিতে পারলো না? আমি তো বললাম এখন, আপনি মানে শোনেন নাই। এখানে দলীয় কোনো নীতিগত অবস্থান নাই। দলীয় কোনো নীতিগত বিরোধিতা নাই। আচ্ছা, তাহলে আমরা কি হুম। ধরে নিব আজকের থেকে যে জামায়াতে ইসলামী বাংলাদেশ সরাসরি নির্বাচনে নারী প্রার্থী দিতে দলীয়ভাবে এটাকে ওনারা জায়েজ বা লিগ্যাল অবশ্যই, এবং মনে করেন? মনে করেন। এটা কি আপনারা বলছেন জি জি আনুষ্ঠানিক? জি হ্যাঁ, জি, আনুষ্ঠানিক জি। এখানে এখানে ইসলামের সঙ্গে কোনো সংঘাত কোনো হচ্ছে না, সংঘাত হচ্ছে না। ইসলাম ধর্মের সঙ্গে কোনো ধরনের না, না, সংঘাত না, হচ্ছে না। না। ওকে, Thank আচ্ছা, you. আমি এখন দুইটা কোয়েশ্চেন আনসার করব। এক নম্বর হচ্ছে, উনি আমাকে কোয়েশ্চেন করছেন যে ভোট দিতে গেলে আমার আইডেন্টিফিকেশন কিভাবে হবে। আমরা তো এখন না, আমরা আগেও ভোট দিছি। ভোট জি। দিতে গেলে আমরা যখন বুথে ঢোকা হয় তখন আমরা নেকআপ খুলি, তারা আইডেন্টিফাই করে, দেন আমরা ভোট দিই। ওখানে আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু আমরা নেকআপ খুলি, সো এখানে ইস্যু হওয়ার কথা না। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে ও মানে সাধনা আপ্পার একটা খুব মজার বিষয় আমার খুব ইন্টারেস্টিং লাগছে। উনি কি জামাত ইসলামীকে একবার ওনার নিজের বক্তব্যেই একবার বলতেছেন ধর্মীয় দল, একবার বলতেছেন রাজনৈতিক দল। যে আপনারা আসলে কোনটা মনে করেন? ধর্মভিত্তিক রাজনৈতিক দল। হ্যাঁ, সেটাই, ধর্মভিত্তিক ধর্ম নিয়ে রাজনৈতিক যারা দল। এখন রাজনীতি ওনার করে, যখন ওনার পার্সপেক্টিভে উনি এটাকে জাস্টিফাই করতেছেন, ওনার যখন মনে হচ্ছে যে এটাকে রাজনৈতিক দল বলা দরকার, ওনার কথার সাথে যায়, তখন উনি রাজনৈতিক না, দল না, বলতেছেন। আপনি বুঝেন আবার নাই। যখন ওনার কথার সাথে যায় না, তখন না, উনি না, আবার ধর্মীয় দল আমি একটু বলছেন। ক্লিয়ার করে তো দেই আপা, আপা এই ক্লিয়ার জায়গাটাই করে কিন্তু দেই ক্লিয়ার আপা, করতে হবে, কারণ হচ্ছে যে আপা ক্লিয়ার করে মানে দিচ্ছি তো, উনি নিজেই ক্লিয়ার করে কনফিউজ দিই। যে আসলে এটা ধর্মীয় দল না এটা রাজনৈতিক এটা দল। একটা ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠা দল, তাহলে যারা আপনি কখনো ধর্মীয় দল কখনো রাজনৈতিক দল বলে আমি কথা বলছি তো, বলবেন বাংলা না, তাই ভাষায় না? বলছি। হ্যাঁ, আমিও তো বাংলা ভাষায় বলছি। শোনেন, জামায়াতে ইসলামী হুম। হচ্ছে এমন একটি রাজনৈতিক দল যারা ধর্মটাকে বেচা বিক্রি করে আমি ক্ষমতায় যেতে এটাই চায়। শুনতে চাইছি, কারণ ঠিক হচ্ছে আছে, আপনি এটাকে যখন ধর্মভিত্তিক আপনার যখন আপনি কি বলা দরকার ইসকনের নাম question-এ- শুনেছেন? না, আপনি ইসকনের সাথে তুলনা করছেন, বিজেপি, এটাকে আমি ভারতীয় জনতা পার্টির নাম শুনেছেন? স্ট্রংলি অপোজ। ভারতের বিজেপির নাম ইসকনের সাথে শুনেছেন? ইয়ে করতে পারে না। জামাত উগ্রপন্থী দল না, জামাত সবসময় ওপেন ছিল, উগ্রপন্থী দল না। আপনি আপনার ইসকনের কাছে, সাথে কিভাবে তুলনা আপনার করলেন? কাছে, তাই না? না, আমার কাছে না। কেন, সবার কাছে। আমার কাছে না এখন তো। আপনার কাছে না, কিন্তু সেটাই জনগণই তো তো ভোট বলছি। দিয়ে ডিসাইড করবে যে তার কাছে কি আর না। সেটাই, সেটা তো আপনি নিশ্চয়ই। ডিসাইড করতে পারেন না যে উগ্রপন্থী কি আমি ইসকনিয়ান তো না, তাই ডিসাইড না? করছি না। না, আপনি এমন ভাবে বলছেন যে সবাই মনে করে না, না, সবাই না, মনে আমি করে আমার না। কথাটা আমি বলছি। সেটাই বলছি, আপনি ওটা স্পষ্ট বলেন যে আমি মনে করি। But আমি তো এখানে আমার বাংলাদেশে কথাটাই বলছি। সব মানুষ মনে করে বিষয়টা এরকম না। অবশ্যই না, আপনার অবশ্যই। কথাটা তো হ্যাঁ, আপনার আমি এটাই কথা। জানতে আমার চাইছি যে কথাটা সবাই আমার মনে কথা। করে নাকি না, না, খালি আপনি কখনোই মনে না। করেন। হ্যাঁ। যদি ধরুন আপনারা মনে করলেন যে আগামী নির্বাচনে জয়ী হচ্ছে জামায়াত, হুম। জামায়াত নির্বাচিত হচ্ছে, কিন্তু সে জায়গায় জনগণ যদি প্রত্যাশা রাখেন যে তারা ডক্টর শফিকুর রহমানকে চাইছে না, সেখানে কোনো একজন নারীকে চাইছেন, সেক্ষেত্রে কি উনি সেই জায়গায় কোনো এক কথায় সমতায় যাবেন কি? আমি তো বললাম, আপু কিন্তু এই অ্যান্সারটা করছে যে এটা সিচুয়েশন বেস। সেটা হচ্ছে যে আমাদের দলের দলের পলিসি আর জাতীয় পলিসি এক হবে না। হতে পারে যে যদি জামাত এটা এনশিওর করে, হয়তোবা অনেকে ইনসিকিউর যে জায়গাটা হয়তোবা ক্লিয়ারের থেকে আচ্ছা, হয়তো কনস্টিটিউশনে কি এটা আছে যে হচ্ছে বাইরে থেকে কেউ হইতে পারবে? আমাদের এটা কি প্রধানমন্ত্রী? হ্যাঁ, প্রধানমন্ত্রী সেটাই দায়িত্বে, সেটাই এটা কনস্টিটিউশন অনুযায়ী হবে। জোটের ইলেক্টেড প্রার্থীদের মধ্যে যিনি হয়তো এটা জোট হিসেবে হলে যেটা হ্যাঁ। হয় একটা ঐক্যমত্য হয় কিংবা একটা ভোটাভুটি হয়, সেভাবে যদি কোনো নারী উঠে আসেন, যদি হ্যাঁ। দিলশানা পারুল আপা আসেন, যদি নাবিলা তাসনিদ আসেন, এনসিপির যে দুজন, তাহলে তো জামাতের এখানে দ্বিমত করার কোনো জায়গাই নাই। এর আগে জোটে বেগম খালেদা জিয়া প্রধান হয়েছেন না, জামাত কি দ্বিমত করেছিল বা তার কথা মানে না এরকম হয়েছিল? কোনো উদাহরণ নাই তো। তাহলে ঠিক আছে। আপনারা একটা বিষয় আমাকে বলেন, আমরা দুই তরফাই শুনছি যে ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন বা সুদমুক্ত ঋণ, সবকিছুর ঊর্ধ্বে
আমরা কি আমাদের এখন আগে ছিল 5টা মৌলিক অধিকার, কিন্তু একটি আরেকটি যুক্ত হচ্ছে সুরক্ষা। আমরা এই কথাটা কেন বলতে পারি না যে আমি একজন প্রতিটি জনগণের 6টি মৌলিক অধিকার বা চাহিদা আমি মেটাবো? এই কথাটি তো আমরা কারণ থেকে এখন শুনতে পাচ্ছি না। তো এই বিষয়টি জামায়াত ইসলামের জন্য প্রশ্নটি রাখলাম, এদিকে আপনাদের প্রত্যেকের কাছে আপা এটার প্রশ্নটার জবাব আমি খুব সংক্ষেপে দেই। সেটা হচ্ছে 20 জানুয়ারি জামাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটা পলিসি সামিট করেছে। মোট 13টা পলিসির মধ্যে 13টা পলিসি পাবলিশ হয়েছে, তার মধ্যে 6টা সেখানে প্রেজেন্ট হয়েছে। সেখানে প্রত্যেকটা রাইটকে অ্যাড্রেস করা হয়েছে। সুতরাং এক্ষেত্রে আমার মনে হয় এটা বলার কোনো উপায় নাই যে অ্যাড্রেস করে নাই। হ্যাঁ, মানুষ নির্বাচনী ইশতেহারের কিছু কিছু জায়গাকে হাইলাইট করে, তার মানে এই না যে তার পলিসি নাই। ইউ ক্যান গো থ্রু দ্য পলিসিস, দে আর ইন দ্য ওয়েবসাইট, ইউ ক্যান ডাউনলোড দেম অ্যান্ড গো থ্রু ইট। আমার মনে হয় আপনার এই প্রশ্নটার জবাব পরিষ্কার। ঠিক আছে, সেই প্রশ্ন আমি আপনার কাছেও রাখতে চাই। আপনি কি মনে করেন একজন মানুষের যদি 6টি মৌলিক চাহিদা এটি যদি মেটা যায়, তাহলে তার এখানে নারী বিদ্বেষী কোনো কথা আসার প্রশ্ন ওঠে না? আমি একজন জনগণ বা একজন মানুষ হিসেবে আমি 6টা নিরাপত্তা চাইলে সেই জায়গায় তো আমার নারী কিংবা পুরুষের প্রশ্নই আসে না না। এখানে কেন কিংবা কোন সমতা আসে অধিকারের না। ক্ষেত্রে নারী আর পুরুষ আলাদা আসে না। হ্যাঁ, আমরা আমরা মানে মহিলা জামাত বলেন যে মানে আমাদের পুরো পার্টি এটা মনে করে যে আমরা নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করব। এখানে জেন্ডার বেস না, ওকে, এমনকি সেটা কোনো এথনিক বেসও না যে হচ্ছে আমার উপজাতিদের জন্য আলাদা, এর জন্য আলাদা। নেভার। এটা আমিরের জামাত অনেকবার বলছেন যে প্রত্যেকটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি এবং বোরখা ছাড়া অথবা বোরখা পরা যে কোনোই হোক, যার জন্যই হোক, সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। এখানে উনি আরেকটি প্রশ্ন রেখেছিলেন যে উনি একটি বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের জনগণের জন্য সুদমুক্ত, যদি উনি জয়ী হন নির্বাচনে তাহলে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করে দেবেন, এবং আরেকটি প্রশ্ন ছিল যে তিনি বেকারত্ব দূর করবেন। তো এখন প্রতিবন্ধকতাটা কোথায় আসলে, আর সুদমুক্ত ঋণ উনি আসলে কিভাবে? আমি এখন এটা এখানে একটু ছোট্ট বিস্তারিত। বলি, কারণ হচ্ছে এটা একটু বিস্তারিত, কিন্তু তারপরেও যেহেতু আমাদের অনেকগুলা আমাদের দলের থ্রু থেকেই করা হয়েছিল ইসলামী ব্যাংক, ওখানে কিন্তু আমরা এই সুদমুক্ত ঋণই দিয়ে থাকি। এটার ইয়েটা অনেক আগেই স্টার্ট হয়েছে, এটা এমন না যে এখন নতুন করে বলা হয়েছে। ইসলামী ব্যাংক যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকেই ব্যবসায়ীদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া বলেন অথবা সুদমুক্ত ঋণ দেওয়া হয়, যেটাকে আমরা কর্জে হাসানা বলি। যাই হোক, তো হচ্ছে এই সুদমুক্ত ঋণ এখন আমরা দিচ্ছি তা না, এই সুদমুক্ত ঋণ আমরা অনেক আগে থেকে দিচ্ছি। ঠিক আছে, মানে ইন্টারেস্ট না, সেটা হচ্ছে সে যত টাকা, মানে আমি এটা তো এখন ব্যাখ্যা করতে গেলে অনেকগুলো হবে, কিন্তু হচ্ছে সুদমুক্ত ঋণ আগে থেকেই চালু আছে। সুতরাং জামাতের পক্ষে এটা পসিবল সুদমুক্ত ঋণ দেওয়া। আর বেকারত্বটা উনি কিভাবে আসলে যাবেন? না, এটাও তো আসলে পলিসি সামিটে আপনাকে ডিটেলস দেখতে হবে, কারণ এখানে আমরা প্রত্যেকটা নীতিমালা দিয়ে দিছি, কিভাবে করা হবে সেগুলো বলা হয়েছে। এবং হচ্ছে যে অবশ্যই তখন আমরা মিল কারখানা বেশি করব, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রি করা হবে, ইয়ে করা হবে, এভাবে বেকারত্ব ছাড়া দূর করা ছাড়া তো আর কোনো স্কোপ নাই। আমি একটু ফাতেমা জোহরা মিতু আপনার কাছে একটু আসি। জি আপু। সেটি হচ্ছে আপনার দল থেকে যদি বলা হয় 6টি মৌলিক অধিকার মেটাতে, সেই ক্ষেত্রে আপনি আপনাদের দল থেকে আসলে কিভাবে এটি বন্টন করা হবে, এবং সেই ক্ষেত্রে নারী কোনো বৈষম্য আবার থাকবে কিনা, কিংবা নারীদেরকে আবার কোথাও প্রশ্নে তুলে টেনে আনা হবে কিনা, আসলে সেই বিষয়টি রাখছে। আরেকটি যেটি বিষয়, জামায়াত আমির যেটা বলেছেন যে তিনি বেকারত্ব দূর করবেন, আসলে এই বিষয়টা আমরা একটু জানতে চাই। তাহলে আপনাদের দল থেকে আসলে বেকারত্ব দূর করার অবস্থানটা কি নেওয়া হয়েছে? আপু আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে একটা কথাই শুধু বলবো, সেটা হচ্ছে আপু লাস্ট বললেন যে ওনারা যদি ক্ষমতায় যান তাহলে আগামীবার 50% নারীকে ওনারা নমিনেশন দিবেন। ক্ষমতায় যেতে হবে, এবার যদি হেরে যান তাহলে কিন্তু আবার দিবেন না। হ্যাঁ, ক্ষমতায় যাওয়ার পরে 50% নারীদের দিবেন। তাহলে তো এবার তাহলে নারীরা কিভাবে ভোটটা দিবে? এবার তো নারীদের কাছে আপনি ভোট চেয়েছেন এই বর্তমান অবস্থানের উপরে, তাই না? তা পরের বারও যখন 50% আপনারা নারী প্রার্থী দিবেন তখন হয়তো নারীরা চিন্তা করবে, এমনটাই তো হওয়া উচিত। এখন আপনার প্রশ্নে আসি, আমরা যখন বাংলাদেশকে রেনবো নেশন হিসেবে চিন্তা করতে চাই, হ্যাঁ, যখন বাংলাদেশকে আমরা রেনবো নেশন করার চিন্তা করছি, তখন বাংলাদেশকে আবার সেই মধ্যযুগীয় পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর আপনি বলেছেন যে 6টা মৌলিক অধিকারের কথা, আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান সহ বিএনপির যে মিত্র দলগুলো আছে সবাই মিলে যে 31 দফাটা দিয়েছে, সেই 31 দফার মধ্যে আমি তো বলতে চাই আপু 6টা মৌলিক অধিকার না, ওই 31 দফা যদি বাস্তবায়ন করা হয় তাহলে বাংলাদেশের মানুষের কোনো সমস্যাই থাকার কথা না।
এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, কৃষক কার্ডের কথা বলেছি, এগুলো আমরা কিভাবে দেবো, বা ওনারাও অপপ্রচার করে যে এই টাকাগুলো আমরা কোথায় পাবো, কোত্থেকে দিব, এটা একটা ভাওতাবাজি হ্যাংত্যাং। এখন আমি আপনাকে বলতে চাই, বেগম খালেদা জিয়া যখন বলেছিলেন মেয়েদের জন্য উপবৃত্তি চালু করবেন, তৎকালীন যারা ছিলেন গুজববাজ, সে আওয়ামী লীগ কিন্তু বলেছিল যে এত টাকা উনি কোথায় পাবে, কোত্থেকে দিবে। তো এখন আমি আপনাকে বলতে চাই, আমি নিশ্চিত আপনি, এই আপু, আমরা কিন্তু উপবৃত্তি পেয়েই পড়াশোনা করেছি এবং সেটা কিন্তু এখনো চালু আছে। তো প্রজেক্ট যখন একটা, এটা কিন্তু বিএনপি বলে নাই বিএনপি থেকে দিবে, বিএনপি সরকার গঠন করলে, তো সরকারে কিন্তু সরকারি অনেক প্রজেক্ট থাকে। কোনো নেতাই, মন্ত্রী বলেন, এমপি বলেন, বাড়ি থেকে এনে কিন্তু জনগণকে বা দেশের বাজেট প্রণয়ন করে না, দেশের টাকাই দেশে বাজেট প্রণয়ন করে। তারেক রহমান আরো একটা বলেছেন যে আমরা কিন্তু মেগা প্রকল্পে যাব না, আমরা সবসময় চেষ্টা করব দেশের জনগণ খেয়ে পরে ভালো থাকতে পারে কিনা সেই প্রজেক্টগুলোকে কাজে লাগাবো। তো আপনি যদি 31 দফা বিশ্লেষণ করেন তাহলে আপনি আপনার এই উত্তর পেয়ে যাবেন। শুধুমাত্র 6টা মৌলিক অধিকার না, সকল অধিকারী মানুষের ফুলফিল করা সম্ভব। এবং তারেক রহমান নিজে কিন্তু, জনাব তারেক রহমান এটা ব্যক্ত করেছেন যে আমরা কিভাবে এই ফ্যামিলি কার্ডের যে অর্থায়নটা সেটা করব, এটা নিয়ে আলোচনা করা, আমাদের সারা দিন ব্যাপী ট্রেনিং দেওয়া হয়েছে। এখন তো আমি আপনাকে সেটা 1 মিনিটে বলতে পারছি না। তবে আমি আজকে আমার দুঃখ, এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যাপী কথা বললাম, প্রসঙ্গ ছিল যে আমিরে জামাত যিনি একটা, ওনার যে সাক্ষাৎকারটা বা ওনার এক্সের যে পোস্টটা, ওইটা কি আসলেই ওনাদের, মানে ওনার ব্যক্তিগত শফিক সাহেবের মনের কথা বা ওনার ব্রেইনে ওইটাই আছে না আসলে, এই বিষয়ে কোনো মানে উত্তর, সদুত্তর কিন্তু আমরা ওনাদের তো আবার জামাত বলা যাবে না, মহিলা জামাতের পক্ষ থেকে কিন্তু কারো কাছ থেকে সে উত্তরটা পাই নাই, কারণ ওনারা জামাত বললে সেটা স্বীকার করে না যে ওনারা জামাত। তো সেই জন্য বললাম যে ওনারা কিন্তু সেই ধরনের কোনো স্বীকার করবো না কেন? আমরা তো বললাম যে আমরা জামাত। সদুত্তর কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, তো কথাই এখন হচ্ছে বিষয়টা না বাবা। হচ্ছে যে আমরা আবারও বলতে চাই যে আমরা বাংলাদেশকে কেউ পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে, 1971-এর আগে পাকিস্তান বানানোর চেষ্টা, যদি এই স্বপ্ন দেখে যদি কেউ ঘুমানোর চেষ্টা করে, সেটা আর হচ্ছে না, সেটা আর সম্ভব না। সেটা প্রতিহত করার জন্য বাংলাদেশে আমরা আছি, এটা সম্ভব না। একটু সাধনা মহল আপনার কাছে আসতে চাই, একদম শেষ পর্যায়ে এসেছি। আপনি একজন নাগরিক হিসেবে আপনার কি চাওয়া পাওয়া থাকবে? যদি বলি অপোজিট পার্টি জামাত থেকে এবং বিএনপি। হ্যাঁ, আমার আজকে আমার এক পাশে বিএনপি, এক পাশে জামায়াত, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন একেবারে, এবং এনাদেরই কেউ না কেউ সরকার গঠন করবেন। আমার একজন নাগরিক হিসেবে এবং একজন নারী হিসেবে কিংবা একজন অধিকার কর্মী হিসেবে সবকিছু মিলে আমার চাওয়া হচ্ছে যে সামাজিক কোহেশনটা, ব্যালেন্সটা নষ্ট করা যাবে না। সেটা জামাতি হোক, বিএনপি হোক, যেই হোক, এটা সাধারণ মানুষ প্রতিহত করবে। জুলাইয়ের কাছে এই একটা দায়বদ্ধতা আমাদের আছেই। দল দেখবে না মানুষ, ধর্ম দেখবে না, কারণ ধর্মটা যার যার জবাবদিহিতা, দায়বদ্ধতা তার সৃষ্টিকর্তার কাছে, দলের কাছে না। এটা জামাতের অনুধাবন করা, শুধু জামাত না, এই পুরো 11 দলীয় জোটটাকে, এনসিপি সহ। আপা বলছিলেন এনসিপি, আপনারা তো এনসিপির ভাইদেরকে আমার মনে হয়, মানে আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না। আমরা যখন বলি ওরা জুলাইয়ের গাদ্দার, যখন আমি বলি এনসিপি জুলাইয়ের গাদ্দার, তখন ওটা বুঝে নিতে হবে যে কারণ আছে। অকারণে আমি অন এয়ারে এটা বলছি না, এবং এটা ভেরি রিস্কি বলাটা, রিস্কটা নিয়েই বলছি, খামাখা বলছি না। তো ওখানে গর্ববোধ করার কিছু নাই। আপনারা একজনকে ব্যালেন্স করতে হবে, জামাতকে এবং এনসিপি কে দুটোই বোঝাতো, একজনকে ব্যালেন্স করে থাকবে, সমস্যা নাই। বিএনপি কে ব্যালেন্স করতে হবে না, বিএনপির শরিকদের সাথে ব্যালেন্স করতে হবে। আমি বলছি আপনাদের শরিকদের, মানে আপনারা বারবার জামাতকেই বলছেন, বাট বিএনপি কে তো বলতে হবে যে তার সহিংসতা কমাইতে হবে, তার নারীপুর হামলা কমাইতে হবে, এই ব্যালেন্স গুলো তো বিএনপিরও করতে হবে। আমি না, যেহেতু বিএনপি যদি বিএনপি বেশিরভাগ সময় এই পাশেই আসছে কথাটা, কারণ কেন আসছে আপা, এটা গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বুঝতে হবে যে আচ্ছা কেন আমাদেরকেই ওরা এই কথা বলে। আপা বললেন না টার্গেট জামাত, দেখেন আমি ছোট একটু সময় কম, ভুলটা ভেঙে দিই। ধরেন আমি এই কাপটা কোনোদিন চুরিই করি নাই, ঠিক আছে,
তাহলে কিন্তু কোনোদিনই চুরির কথাটা আসবে না, অন্য আবঝাপ কথা হবে। কিন্তু আমি অনেক ভালো কাজ করেছি, সাথে কাপটাও চুরি করেছি, এখন কাপ চুরির কথাটা তো আসবেই। তার মানে বলতে চাচ্ছেন আপনার জামাত অনেক ভালো, এই জন্য আপনারা আরো ভালো এক্সপেক্ট করেন? না না, আমি যেটা বলেছি সেটাই, আমি অন্য কিছু রূপকে যাচ্ছি না। তার মানে কি পয়েন্ট হচ্ছে যে মহিলাদেরকে পতিতা বলা, এটা বলা, সেটা বলা, জামাতকে জাস্ট ফুল স্টপ বন্ধ করে দিতে হবে। যদি বন্ধ করে দেয়, 71 সালে তো নারীরা আপনাদের কাছে নিরাপদ ছিল না, এই জন্য আমাদের ভয়। আপনি কেন কোট করে ওটা বলছেন না? বিএনপি নারী বান্ধব একটি রাজনৈতিক দল বলেই জানি না, কিন্তু ওরা আমার পতিতা মতে। বলছে, সেটা জায়েজ হয়ে যাবে? সেটা কোথায় একবার পতিতা justify বলছে? হয়ে যাবে। কোথায় পতিতা না, না, বলছে? বলেছে, সেটা হচ্ছে কোথায় হ্যাঁ, বলছে? আমি তো কোথায় বলি, বলছে? একজন সমর্থক বলেছে, শুনুন। না, সেটা পতিতা বলে নাই, বলছে যদি না। কেউ আপনাদের ঘরে ঢুকে এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে কাপড় না, পরে আপা, কামড়ে একদম রাখবে। বলে কোট করে বলি। এটা বলছে। উনি বলছে যে কিন্তু হচ্ছে বোরখা পতিতা পরা বলেনি। মহিলারা হচ্ছে ইসরায়েলের পতিতা, এটা বলেনি? এই যে মোশাররফ ঠাকুর হ্যাঁ, বলেছেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা শুনেন, আপনার কথা জামায়াতের হচ্ছে আপনি যখন আমির বলবেন বলা, তখন আমভাবে সবাইকেই বলবেন, তাই না? আপা শুনেন, এটা একটা উদাহরণ। মূল জিনিস হচ্ছে জামাতটা মহিলাদেরকে মূল জিনিস হচ্ছে কেউই আসলে মহিলাদেরকে পতিতা শব্দ ইউজ করতে করা পারে উচিত না। না। না না, উচিত এটা একটা না, ছোট সেটা- জিনিস। শুনেন, এটা একটা ছোট জিনিস। বিগার ইস্যু ইজ দেয়ার, সেটা কি যে রাজনীতিকে নারী বিবর্জিত করা। আমি সেটাতে কথা বলতে, ফোকাস করতে বেশি ইন্টারেস্টেড। ঠিক আছে, রাজনীতিকে নারী বিবর্জিত করার যে ম্যাটিকুলাস ডিজাইন ডক্টর ইউনূসের নেতৃত্বে হচ্ছে, এটা আমরা খেয়াল রাখছি, আমরা পর্যবেক্ষণে যাচ্ছি। এখানে সহযোগী শক্তি কারা হয়েছে? এই ধর্মভিত্তিক 11 দলীয় জোট, কথা পরিষ্কার। তাহলে করণীয় কি? আমরা চোখ রাখছি আর ওনাদেরকে বলছি যে এটা ভাই করতে পারবেন না, কারণ এই দেশটার নাম বাংলাদেশ। সতর্ক এটা করা হচ্ছে এক হচ্ছে। কথা। 2 নম্বর হচ্ছে, আমি আবার বলেছি যে ওয়েস্টার্ন ইংরেজি ভাষা কেন্দ্রিক, কিতাব কেন্দ্রিক যে নারীবাদীরা আছেন, আর আরবমুখী আরবি ভাষা কিতাব কেন্দ্রিক যে এখন যে ইসলামী নারীরা উঠে আসছেন, তারা সমানে সমান, তারা একই জিনিস। যখন লালনের বিরুদ্ধে, লালন যখন রিফর্ম করতে চাইলেন, ধর্মীয় গোড়ামি মোল্লাতন্ত্রের বিরুদ্ধে যখন কথা বললেন, তখন কিন্তু ওই হিন্দু কট্টর গোষ্ঠী আর মুসলিম মোল্লারা কিন্তু একসাথে হয়ে লালনের বিরুদ্ধে জেগেছিল। তো এখনো আমাদের রাজনৈতিক, সারা পৃথিবীতে এটাই সামাজিক সিনারিও, এটাই হয়। তো বাংলাদেশে সেটা যেন না হয়, সেই অনুরোধটাই আমার আপাদের কাছে থাকবে। আসলে দর্শক, মনে হয় না নারীদের নিয়ে মোটামুটি আমরা চেষ্টা করেছি। আজকে আমরা জামায়াত থেকেও আমরা আমন্ত্রিত করেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থেকে, মহিলা দল থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তো সব মিলিয়ে দিন শেষে একটাই কথা বলবো যে যেই নির্বাচিত সরকার আসুক না কেন, নারী একটি কোমলতার জায়গা, নারী কিন্তু একটি মায়ের জাত, এবং নারীর সম্মানটুকু সর্বোচ্চ রেখে, নারীকে নিরাপত্তা দিয়ে এবং নারীকে অশোভন কোনো ধরনের মন্তব্য না করে নারীর সর্বোচ্চ স্থানটাকে একটি দেশে প্রতিস্থাপন করার নামে কিন্তু আদর্শিক রাজনৈতিক দলের কাছে। সেই প্রত্যাশাই রইল। আগাম নির্বাচনে কে জয়ী হবে জানি না, তবে প্রত্যেকের দায়বদ্ধতার জায়গায় একটি করে আসলে চাওয়া থাকবে, প্রতিটি নারী, আমরা 5 জন নারী আছি, প্রত্যেকের জায়গা থেকে যাতে আমরা সুরক্ষার সাথে, নিরাপত্তার সাথে জীবনটাকে আসলে পার করতে পারি এবং সুন্দর বাংলাদেশে যাতে খুব সুন্দরভাবে আমরা বেঁচে থাকতে পারি, এটাই প্রত্যাশা থাকবে। আর দিন শেষে আমরা নারী বলতে পছন্দ করি নিজেদেরকে। নারী নিরাপত্তায় যেন কোনো নারী কেউ কাউকে ছোট না করে, কিংবা কোনো দল কোনো দলকে ব্যবহার করার ক্ষেত্রে কিংবা আক্রমণ করার ক্ষেত্রে নারীকে যাতে ব্যবহার না করে, সেই প্রত্যাশা আপনাদের কাছে রইল। আজকের মতো প্রোগ্রামটা এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নারীর প্রতি সম্মান রাখবেন।